নমস্কার, আমার নাম পৃথিলি মোদক আর আজকে আমি বেদিক চ্যান্টিং পাঠ করব। या कुन्देन्दु तुषारहारधवला या शुभ्रा वस्त्रावृता या वेन वरदण्डमण्डितकरा या श्वेता पद्मासना या ब्रह्माच्युता शङ्करा प्रभृतिर्भिः देवैः सदा वन्दिता सा मां पातु सरस्वतीर्भगवती निःशेषजड्डापहा। ॐ यश्छन्दसां वृषभो विश्वरूपः छन्दोभ्योऽध्यमृतात् सम्बभूव समेन्द्रो मेधया स्पृणोतु अमृतस्य देवधारणो भूयासं शरीरं मे विचर्षणं जिह्वा मे मधुमत्तमा कर्णाभ्यां भूरिभिष्टुवं ब्रह्मणः कोशोऽसि मेधया पिहितः श्रुतं मे गोपाय। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ मेधा देवी जुषमाना न आगा आदिश्वाचि भद्रा सुमनस्यमाना त्वया जुष्टानुदमाना दुरुक्तान् बृहद्वदेम विदथे सुवीराः त्वया जुष्ट ऋषिर्भवति देवि त्वया ब्रह्म कतः श्रीरुतत्वया त्वया जुष्टश्चित्रौ विन्दते वसुसानु जुसस्वद्रविणो न मेधे मेधां म इन्द्रो ददातु मेधां देवी सरस्वती मेधां मे अश्विना बुभावा धत्तां पुष्करस्रजा अप्सरासु च या मेधा गन्धर्वेषु च यन्मनः दैवीं मेधा सरस्वती सा मां मेधा सुरभिर्जुषतागु स्वाहा आमां मेधा सुरभिर्विश्वरूपा हिरण्यवर्णा जगति जगम्या ऊर्ध्वस्वती पयसा पिन्वमाना सा मां मेधा सुप्रतीका जुषन्ता मयि मेधां मयि प्रजां मयि अग्निस्तेजो दधातु मयि मेधां मयि प्रजां मयि इन्द्रियं दधातु मयि मेधां मयि प्रजां मयि सूर्यो भ्राजो दधातु हंसाय विद्महे परमहंसाय धीमहि तन्नो हंसः प्रचोदयात्। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। धन्यवाद। নমস্কার, আমার নাম সৌরদীপ অধিকারী। মোদক ট্রেনার একাডেমি আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আমাদের আজকের অনুষ্ঠানে আলোচনার বিষয় আধুনিক সমাজের কিশোর অবস্থার মানসিক পরিবর্তন ও প্রতিকার। এটি বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভীষণই প্রাসঙ্গিক একটি বিষয়। আমরা অত্যন্ত আনন্দিত আজকে আমাদের মধ্যে বিশিষ্ট বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন ডক্টর মীনা মুখার্জি মহাশয়া। তার অভিজ্ঞতা ও প্রজ্ঞা সমৃদ্ধ করবে আমাদের সবাইকে। এখন
আমাদের আজকের রেসপেক্টেড স্পিকার ডক্টর মীনা মুখার্জি মহাশয়া সম্বন্ধে কিছু কথা আপনাদের সকলের সাথে ভাগ করে নেব। বীরভূম জেলার রায়পুর গ্রামে বড় হয়ে ওঠা ডক্টর মীনা মুখার্জি বাংলা সাহিত্যে স্নাতকোত্তর। শৈশব থেকেই লেখালেখির প্রতি তার আগ্রহ গড়ে ওঠে, যা পরবর্তীকালে স্কুল, কলেজ, লিটল ম্যাগাজিন এবং দেশ তথা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও বিভিন্ন পত্রপত্রিকা ও ম্যাগাজিনে লেখার মাধ্যমে আরও বিকশিত হয়। বিবাহ সূত্রে তিনি জামশেদপুরের বাসিন্দা হওয়ার পর তিনি গ্র্যাজুয়েট স্কুল কলেজ ফর উইমেন্স, জাহাঙ্গীর গান্ধী কলেজ, টিন প্লেট মহিলা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। পাশাপাশি তিনি টাটা মোটরসের সিএসআর বিভাগে দীর্ঘ সময় ধরে যুক্ত ছিলেন। ডক্টর মীনা মুখার্জি মহাশয়া নাটক নিয়ে গবেষণা করেছেন এবং অভিনয় ও আবৃত্তির প্রতি তার বিশেষ আগ্রহ রয়েছে। তিনি সমাজ এবং মানব সেবার প্রতি আন্তরিকভাবে নিবেদিত প্রাণা। আদিবাসী সংস্কৃতি এবং লোক সংস্কৃতি গবেষণা ও উন্নয়নের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত রয়েছেন। তার জীবন দর্শন রামকৃষ্ণ ভাবাদর্শ দ্বারা গভীরভাবে অনুপ্রেরিত। বর্তমানে তিনি বিভিন্ন সাহিত্য সংগঠন এবং আন্তর্জাতিক সাহিত্য সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। আমরা সবাই অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এমন একজন ব্যক্তিত্ব আমাদের সঙ্গে আজ উপস্থিত আছেন, যার জ্ঞান ও প্রজ্ঞা আমাদের সকলকে সমৃদ্ধ করবে। আন্তরিক প্রণাম ও শ্রদ্ধা জানাই আজকের রেসপেক্টেড স্পিকার ডক্টর মীনা মুখার্জি মহাশয়াকে। একই সাথে আপনাদের সকলকে ধন্যবাদ সহ শুভেচ্ছা জানাই আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। এখন আমি আজকে আমাদের সম্মাননীয় বক্তা ডক্টর মীনা মুখার্জি মহাশয়কে আন্তরিক অনুরোধ করছি ওনার মূল্যবান বক্তব্য শুরু করার জন্য। ধন্যবাদ। অশেষ ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা সৌরদীপকে, আর আমার আন্তরিক স্নেহ ও আশীর্বাদ প্রীতিলিকে সুন্দরভাবে শান্তিমন্ত্র পাঠ ও সরস্বতী বন্দনা পাঠ করে শোনানোর জন্য। শুভ সন্ধ্যা সকলকে, আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা, শ্রদ্ধা, নমস্কার। সৌরদীপ খুব সুন্দর করে বলেছে যে এই ব্যাপারটা সত্যি খুব চিন্তার বিষয় আধুনিক সমাজে। আলোচ্য বিষয়কে নিয়ে আমি এগিয়ে যাব, আর বেশি সময় নষ্ট না করে, কারণ এই যে বিষয়টি এটি একদিনে শেষ হওয়ার নয়, এটি নিয়ে চরম গবেষণা চলছে। আর আমরা এই সমাজে কাজ করে দেখেছি যে এটা, বা দেখছি নিজের অভিজ্ঞতাতেও দেখছি যে কত বড় একটা সমস্যার সম্মুখীন হয়েছে আমাদের দেশ তথা বিদেশও। আসলে ভারতের জনসংখ্যার প্রায় 1/3 কিশোর কিশোরীরা স্থান দখল করে আছে, আর তারাই হচ্ছে আমাদের ভবিষ্যতের অগ্রধারী। এই ভবিষ্যতের যে ছাতা মাথায় নিয়ে তারা এগোবে, কিন্তু সেই ছাতা কিরকম ভাবে রাখবে তারা জানে না। তার জন্য পথ দেখাতে হবে আমাদেরই। তাই এই বিষয় সম্বন্ধে কিছু বলার আগে আমি কয়েকটি কথা বলছি, আপনারা সেটা ভেবে দেখতে পারেন। বর্তমান সমাজ ব্যবস্থায় আধুনিকীকরণের সঙ্গে এসেছে কিছু পরিবর্তন, তাই তো? তার মধ্যে একটি হলো নিউক্লিয়ার ফ্যামিলি। একমত? হাম দো হামারে এক,
এই সুরে গাঁথা এখন সকলের জীবন। আর এর সঙ্গে যোগ হয়েছে ব্যাপকভাবে ইনফরমেশন এক্সপ্লোশন। না চাইতেই বাচ্চাদের হাতের মুঠোয় ছোটবেলার থেকে জায়গা করে নিচ্ছে স্মার্টফোন। সেই অমোঘ নেশায় বুঁদ হয়ে যাচ্ছে তাদের সতেজ শৈশব। নিস্তেজ হয়ে পড়ছে তাদের স্বাভাবিক চিন্তা শক্তি, ফলে বাচ্চাদের মনের মধ্যেও আসছে বিপুল পরিবর্তন। কি একমত তো? অবশ্য উপস্থিতি সংখ্যা খুব কম, আমি আশাহত এখানে। কিছু অভিভাবক বা আপনাদের এই মোদক ট্রেনার একাডেমির সকল সদস্যও যদি জয়েন করতেন তাহলে আমি উপকৃত হতাম, ধন্য হতাম। একটু প্লিজ তাদেরকে যদি পারেন অ্যালার্ট করুন যেন জয়েন করেন সবাই। বর্তমান যুগে এই যে মা বাবাদের সঠিক পেরেন্টিং এর একটা অভাব থেকে যাচ্ছে মনে হয়। এই পথে কিছু পেরেন্টিং গাইডলাইনের কথাও আমি বলবো। অনেক সময় দেখা যাচ্ছে সঠিক পেরেন্টিং এর অভাবেই বাচ্চারা এরকম ভুল পথে চালিত হচ্ছে। আমার আলোচ্য বিষয়টি হলো, আরেকবার বলি, আধুনিক সমাজে কিশোর অবস্থার মানসিক পরিবর্তন ও প্রতিকার। শৈশব পেরিয়ে যে বয়ঃসন্ধিকাল, সেটা শারীরিক ও মানসিক বিকাশের একটি ক্রান্তিকালীন পর্যায়, বা এই জিনিসটা সাধারণত বয়ঃসন্ধি থেকে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত সময়কালকে অভিহিত করা হয়। এই অবস্থায় শৈশব অতিক্রান্ত হলো আর কিশোর অবস্থায় বাচ্চাটি পা দিল। এই সময় সাধারণত শারীরিক, মানসিক, সামাজিক অভিব্যক্তিগুলো লক্ষ্য করা যায়। এছাড়াও বৈদ্যিক পরিবর্তনও বিশেষভাবে লক্ষণীয়। সাধারণত 9 বছর থেকে 19 বছর বয়স পর্যন্ত অবস্থাকেই এখন কৈশোর অবস্থা বলে চিহ্নিত করা হয়েছে। এই বয়সকালটা অবশ্য সম্পর্কে অনেকের দ্বিমতও আছে। তো প্রথমে আমরা আসি জৈবিক উন্নয়নের কথায়। এখানে শারীরবৃত্তীয় পরিবর্তন পরিলক্ষিত হয়। যেমন কিশোর কিশোরী উভয়েরই এই সময় শারীরিক অবস্থার যে পরিবর্তন, তার মধ্যে উচ্চতা বাড়ে, ওজন বাড়ে, শারীরিক গঠনের পরিবর্তন হয়, হরমোনাল চেঞ্জেস হয়, তাদের এই হরমোনাল অ্যাক্টিভিটি খুব দ্রুত হয়ে থাকে। আর হরমোনের পরিবর্তনগুলো আচরণগত ও শারীরিক পরিবর্তনগুলোকে ট্রিগার করে। যেমন ছেলেদের কণ্ঠস্বরের পরিবর্তন হয়, মোচের রেখা দেখা যায়, হিপ সাইড চওড়া হয়, না ওদের হিপ সাইড চওড়া হয় না, ওদের কাঁধ চওড়া হয়। আর এখানে একটা পিউবার্টি বোন, অ্যাডামস অ্যাপেল, সেটা লক্ষ্য করা যায়, উঁচু হয়ে ওঠে, ইত্যাদি নানা রকম শারীরিক পরিবর্তন হয়ে থাকে। আর মেয়েদের হয় স্তনের বিকাশ, মাসিক চক্র, তারপর হিপ সাইড চওড়া হওয়া ইত্যাদি। আর এরা সব সময় উভয়েই আয়নার দিকে চেয়ে থাকতে ভালোবাসে। প্রত্যেকেই মনে করে নিজেরা কেউ কেউ হিরো হিরোইন, আর এই হিরো হিরোইনের মতো নিজেদের স্টাইলকে
নকল করতে থাকে। ভালোবাসে, নিজেদের মধ্যে ডুবে থাকতে ভালোবাসে। হ্যাঁ, তাদের কখনো কখনো ইরিটেটিং নেচার হয়, মা বাবা বারবার ডাকলে বা পড়তে বললে তাদের রাগ হয়। কেউ কেউ আবার পৃথিবীর মতো যারা খুব অনুগত, তারা কিন্তু এরকম হয় না। তারা মা বাবা ডাকার আগেই পড়ার বই নিয়ে বসে যায় টেবিলে। ঠিক না পৃথিবী? বিপরীত সেক্সের প্রতি আকর্ষণও এই সময় দেখা যায়। স্বাধীন চেতা হতে চায় এরা, আর প্রতিবাদীও হয়। এবার আসি বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে কথায়। বয়ঃসন্ধিকালে দ্রুত জ্ঞানের বিকাশ হয়। অধিকাংশ ক্ষেত্রেই ভালো মন্দ বিচার ক্ষমতা এরা নিজেরাই করতে পারে। কোনটা ভালো কোনটা মন্দ এরা নিজেরাই বুঝতে পারে। কে কোন সাবজেক্ট নিয়ে পড়বে বা কে কোন দিকে এগোবে এটা বুঝতে পারে, আবার অনেকে তার বিপরীতটা করে থাকে। কিন্তু জ্ঞানীয় দক্ষতা, চিন্তা, হ্যাঁ, বা আচরণের যে একটা থাকে, দক্ষতা থাকে বা নিয়ন্ত্রণ থাকে, সমন্বয় ক্ষমতা থাকে, সেগুলো ভবিষ্যতের বিকশিত চিন্তা ভাবনা, ধ্যান ধারণাগুলোকে কার্যে পরিণত করে। এই সময় একজন ভালো মানুষ হতে চেষ্টা করে এই ধরনের বিকাশগুলো যদি থাকে, তাহলে চরিত্র এবং ব্যক্তিত্ব গঠনেও একটি প্রধান ভূমিকা অবলম্বন করে। মনোযোগ, স্মৃতিশক্তি, প্রক্রিয়াকরণের যে গতি, আত্মনিয়ন্ত্রণ আর অন্যান্য কৌশলগুলিও তারা এই সময় রপ্ত করতে পারে। যথেষ্ট কৌতূহল প্রবণ হয় এই সময়। ন্যায়পরায়ণতা, সততা, বন্ধুত্ব, আদর্শবোধ, যৌক্তিক প্রক্রিয়ার প্রয়োগ করতেও দেখা যায় এদের মধ্যে, এই সময়টার মধ্যে। তো এই সমস্ত পরিবর্তনগুলো ক্রমশ আমরা লক্ষ্য করছি। এবার আসি মনস্তাত্ত্বিক বিকাশের দিকে। এই সময় মনোবিজ্ঞানীরা বলছেন যে মন খুব অস্থির আর চঞ্চল হয়ে ওঠে, স্বভাবতই কিছুটা হরমোনাল চেঞ্জেসের জন্য, কিছুটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার আদব কায়দা পরিবর্তনের জন্য, বা সামাজিক বিকাশের জন্য। এই সময় আর্থসামাজিক ও পারিবারিক পটভূমির পরিপ্রেক্ষিতে কিশোর কিশোরীদের বিকাশের পরীক্ষা হয়। মানসিক চাপ বাড়লে তারা ডিপ্রেশনের শিকার হয়, সুইসাইডাল অ্যাটেম্প্ট নেয়, ক্রোধী ও ঈর্ষান্বিত হয়ে পড়ে। কারণগুলো কি পরে বলছি। সামাজিক উন্নয়ন, এরা এই সময় চায় নিজেদের একটা আইডেন্টিটি। আমরাও চাইতাম, আমরা বড় হয়েছি সেটা সবাই যেন স্বীকার করে। আমাদেরও একটা নিজস্ব বুদ্ধি ক্ষমতা আছে, আমাদের বিচার বুদ্ধি করার, শেয়ার করার অধিকার আছে। সেটা যেমন আমরা ভেবেছিলাম, এরাও স্বভাবতই সেটা ভাবতে পারে বা ভাবতে চায়। সেটাকে দমিয়ে দিলে নানান রকম প্রতিক্রিয়া দেখা যায়। তো এই সময় তারা আত্মপরিচয় চায়। সামাজিক অবস্থানের মতো একাধিক কারণে পরিবারের বিকাশ বজায় রাখা একটা কঠিন কাজ। পরিচয় বিকাশের দুটো প্রধান দিক হচ্ছে, একটা হচ্ছে স্বস্বচ্ছতা, নিজের স্বচ্ছতা, মানে আমি যে কি সেটা পরিষ্কার ভাবে থাকা উচিত। আচ্ছা, শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে? Yes, ma'am. ওকে, থ্যাংক ইউ। আর একটা হচ্ছে আত্মসম্মান, যেটাকে বলে সেলফ প্রেস্টিজ। তো এই সময় কিশোর কিশোরীরা তাদের জীবনের মূল্যবোধ, চিন্তা ভাবনা ইত্যাদি বিষয় নিয়ে তারা নিজেদের মতামতের ভিত্তিতে
নিজেদের সংজ্ঞায়িত করতে ভালোবাসে। তারা যে কি সেটা বোঝাতে চায়। সোশ্যাল মিডিয়া থেকে কিশোর কিশোরীর সামাজিক পরিচয়, তারপর বিকাশে অনেক কারণে অবদান রাখে। এই কারণগুলি একটি কিশোর কিশোরী যে পরিবেশে বেড়ে ওঠে তার দ্বারা অবশ্যই প্রভাবিত হয়। কিশোর কিশোরীরা যাদের মা বাবার একটা ভালো সম্পর্ক রয়েছে সঙ্গে, তাদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ আচরণে জড়িত হওয়ার সম্ভাবনা কম। আর যে সমস্ত কিশোর কিশোরীদের এই সম্পর্কটা নেই, তারা কিন্তু বিপথে চালিত হতে পারে। যেমন বিপথে চালিত হওয়া মানে কিছু বদনেশা, ধূমপান, মাদক দ্রব্য গ্রহণ, মানে মদ খাওয়া ইত্যাদি, কেউ ড্রাগ নেওয়া, কেউ ডেনড্রয়েড শোঁকা ইত্যাদি বদ অভ্যাস বলবো না, বদ নেশাগুলোকে তারা রপ্ত করতে পারে। সেখানে শৈশব বা বয়ঃসন্ধিকালে মা বাবার যদি আবার বিবাহ বিচ্ছেদও ঘটে, সেটাও কিন্তু একটা কারণ। জীবনের ঘটনাগুলি মানে এটা একটা ট্রমাজনিত ব্যাপার। তো এই ট্রমাজনিত ব্যাপারটাতে জীবনের যে ঘটনাগুলো ঘটছে, প্রাপ্তবয়স্কদের সংঘাতের আচরণে উপর আজীবন প্রভাব ফেলতে পারে। শুধু কিশোরাবস্থাতে নয়, এর ফল কিন্তু বহু দূর পর্যন্ত এগোতে পারে। তারপরে পিয়ার গ্রুপের কথা তোমরা নিশ্চয়ই জানো বা আপনারা জানেন। তারা একটা সামাজিক আর সাধারণ উন্নয়নের জন্য এটাও অপরিহার্য। উচ্চমানের বন্ধুত্ব আর সেই বন্ধুত্বের যে একটা বৈশিষ্ট্য আছে, নির্বিশেষে শিশুদের বিকাশকে কিন্তু বাড়িয়ে তোলে। বেশি বন্ধু করবি না, অনেক মা বাবা বলে থাকেন, কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা। এই বয়সে বন্ধুদের বিশেষভাবে দরকার। আর আছে সাংস্কৃতিক প্রভাব। সেখানে সংস্কৃতি শেখা এবং সামাজিকভাবে ভাগ করে নেওয়া হয়। এটা একজন ব্যক্তির জীবনের সমস্ত দিককে প্রভাবিত করে। যে কোনো দেশ এবং জাতিগত বা আর্থসামাজিক গোষ্ঠীর মধ্যে অনেক সংস্কৃতি বিদ্যমান। কিশোর কিশোরীদের জীবনে সংস্কৃতি একটি প্রচলিত এবং শক্তিশালী উপস্থিতি। সেই জন্য আমরা আজকের কিশোর কিশোরীদের তাদের সংস্কৃতি অধ্যয়ন ও বোঝাপড়া ছাড়া সম্পূর্ণ বুঝতে পারি না। সামাজিক দায়িত্ব ও বিশ্বাসী ব্যবস্থার বিকাশ এমন সমস্ত জিনিস যা সংস্কৃতি অনুসারে পরিবর্তিত হয়ে থাকে। এছাড়াও পোশাক আশাক, নৃত্য, সঙ্গীত, বাদ্যযন্ত্র, মিডিয়ার অন্যান্য ব্যবহার, শিল্প, খাদ্য, পানীয়, বিনোদন এবং ভাষা সহ যুবকদের স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলিও একটি যুব সংস্কৃতি গঠন করে। তো অবশ্যই কিশোর কিশোরীদের এই পরিবর্তনের সময়ে বয়ঃসন্ধিকালে সংস্কৃতিও একটা বিশেষ মান রাখে। সামাজিক ভূমিকা, দায়িত্ব এবং একটি প্রদত্ত সংস্কৃতিতে একজন কিশোর কিশোরীর জীবনধারা গভীরভাবে গঠন করা হয়। যে ভূমিকা এবং দায়িত্বগুলি সে গ্রহণ করবে বলে আশা রাখি আমরা। যেমন স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে মনিটর করা হয়। কেন? চেঞ্জ করে করে মনিটর রাখা হয়। কেন? তারা তখন থেকে তাদের একটা লিডারশিপ অ্যাটিটিউড তৈরি হবে। তারপরে তারা তাদের এই যে দায়িত্ব
বা ম্যামকে বলার বা লিখে রাখার, তাকে বলা তার সম্বন্ধে কে কে কমপ্লেন করেছে, পুরো ক্লাসটা চালনা করার ক্ষমতা, সেটা আমি বলছি যে মনিটরের কাছে থাকে, সেটা সবাই স্বীকার করো তোমরা। তো ইত্যাদিগুলো এই বয়সে তৈরি হয়। আর ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথের মতে 12 থেকে 17 বছর বয়সী কিশোর কিশোরী 2012 সালের হিসাব মতো একটি বড় বিষণ্ণতা পর্বে ভুগছে। বিষণ্ণতামূলক একটা ব্যাপারে তারা আক্রান্ত হয়ে উঠছে। তো আমার যে ছিল যে তার বিষয় ছিল যে সামাজিক পরিবর্তন আর তাদের প্রতিকার। পরিবর্তনগুলোই এক এক করে বলছি প্রথমে, তারপর প্রতিকারের কথায় আসছি। যেমন এই যে বললাম একটা বিশাল পরিবর্তন, যেটা বিষণ্ণতা। আজকাল ওই প্রথমেই বললাম যে নিউক্লিয়ার ফ্যামিলি, সুতরাং বাচ্চা যৌথভাবে মেলামেশা করতে শিখছে না। স্কুলে বন্ধুদের সঙ্গে হিংসাবৃত্তি, তারপর তো আছেই, তার ঈর্ষাপরায়ণতা, বা ও ভালো ড্রেস তো ইউনিফর্ম যারা পরে, ভালো স্কুলে যারা পড়ে, আজকাল অবশ্য গভর্নমেন্ট স্কুলেও ড্রেস করে দেওয়া হয়েছে, সুতরাং ভালো ড্রেসের নয়, বেশি নজর হয় বাচ্চাদের পেন্সিল বক্সের পেনের উপরে। কে কত রকম ভালো ইরেজার নিয়ে এসছে, সেন্টেড ইরেজার নিয়ে এসছে, কে বিদেশি পেন্সিল ইউজ করছে, পেন ইউজ করছে, এই সমস্ত দেখছে তারা। যে পারছে না সে কিন্তু তখন থেকে চৌর্যবৃত্তিও অনেকে শিখছে, আবার অনেকে ডিপ্রেশনে ভুগছে। বাবা বাড়িতে গিয়ে বলে, মা আমার কেন ওটা দাও না, আমাকে কেন ওই জিনিসটা দিচ্ছ না। তো পরবর্তীতে কি হচ্ছে, সে একটুখানি বিষণ্ণ হয়ে পড়ছে। না, তখন মা কি করে, ভুল করে বলে, আমাদের তো বাবা অত পয়সা নেই, আমরা গরিব মানুষ, আমরা পাই না। তা নয়, ঠিক আছে বাবা, লেখা দিয়েই কাজ, তুমি তো লিখতে পারছো, বিদেশি পেন হোক দেশি পেন হোক, আমরা ভারতের মানুষ, ভারতবাসী, আমরা দেশি জিনিস ব্যবহার করব। মা বাবা যদি এই যুক্তিতে বাচ্চাকে বোঝাতে পারে, তাহলে কিন্তু ব্যাপারটা এখানেই মিটে যায়। বাচ্চাকে একদিন দুদিন বোঝাতে গেলে সে একদিন দুদিন কাঁদবে। এইরকম ভাবে আমি যদি যুক্তি দিয়ে দিয়ে বোঝাই, বাচ্চা কিন্তু কাঁদবে না। এখানে অভিভাবকের ভূমিকাও অসামান্য। আর আমি বলবো, কিছু কিছু ক্ষেত্রে শিক্ষক যদি আছেন কেউ, মনে দুঃখ পাবেন না, শিক্ষকের ভূমিকাও কিন্তু অপরিহার্য। তারা যদি ঠিকভাবে নজর রাখেন, তাহলে কেউ কারোর পেন্সিল বক্স থেকে চুরি করতে শিখবে না। যাই হোক, আমি হয়তো এটা একটু অবজেকশনমূলক কথাবার্তা বলে ফেললাম, ক্ষমা করবেন। কিন্তু লক্ষ্য করা দরকার, আমরা সবাই সমাজে এর জন্য এগিয়ে চলব। বিষণ্ণতার কিছু লক্ষণ, যেমন একা একা থাকা, অস্বাভাবিক পরিমাণে সময়টা কাটছে একাকিত্বের মধ্যে, বোথ পেরেন্টস ওয়ার্কিং, হ্যাঁ, আর বাড়িতে সে একা। এর মধ্যে আমি একদম লাস্টে বলবো একটা সিনেমার কথা, আমি যদি ভুলে যাই তোমরা মনে করিয়ে দিও। তো সেটা হচ্ছে একটা বিশাল বড় সমস্যা, বিষণ্ণতার। বিচ্ছিন্ন হওয়া বা পূর্বে উপভোগ করা ক্রিয়াকলাপ শক্তিগুলির প্রতি বিরূপ হয়ে যাওয়া। আগে যা যা শিখেছিল সেগুলো সে একা একা থাকতে থাকতে সেগুলোর প্রতি বিরূপ হয়ে যাচ্ছে বা ভুলে যাচ্ছে, মনটা তার ভীষণভাবে দমে যাচ্ছে, নতুন কিছু শিখতে ইচ্ছে করছে না। হ্যাঁ, এগুলোও কিন্তু বিষণ্ণতার কারণ। মনোযোগ করার ক্ষমতা সেটা কমে যাচ্ছে। আরো লক্ষ্য করা যায়, তাদের খেতে ভালো লাগছে না। বাবা মা যদি ভালো করে দেখে বা কাজের মাসি যদি ভালো করে লক্ষ্য করে, দেখবে তাদের খিদে অনেক কমে গেছে। তারপরে
আত্মহত্যা বা মৃত্যু নিয়ে চিন্তা করতেও শেখে। আমি যেহেতু আগেই বয়সটা উল্লেখ করে দিয়েছি, 12 থেকে 17 বছর বয়স পর্যন্ত, তারা কিন্তু এই সময়ে এইসব জিনিসগুলো থাকে। আজকাল দেখা গেছে যে কিশোর কিশোরীদের সুইসাইডাল রেটও অনেক বেশি বেড়ে গেছে। তারা অকারণে কান্না পেয়ে যায়, কাঁদতে থাকেও, অনেক সময় চোখ দিয়ে জল পড়ে যায়। কেউ কিছু বললেই তাদের কান্না চলে আসে, কেউ না বললেও সে একা একা থাকতে থাকতে কাঁদতে থাকে। এগুলোতে মানসিক শক্তির একটু মানে কি বলবো, অক্ষমতা বেড়ে যায়। তারপর স্কুলে আচরণের সমস্যা, কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারছে না। তারপর বিরক্তি, কেউ কোনো বন্ধু কিছু বলছে, তুই এরকম করে থাকছিস কেন, তুই হাসছিস না কেন, খেলছিস না কেন, আয় খেলবো, তখন সে বিরক্তি প্রকাশ করছে। মা বাবার কথাও তার ভালো লাগছে না। কোনো গুরুজন বাড়িতে আসলে বা কোনো আত্মীয় স্বজন বাড়িতে আসলে সে তার কাছে যেতে চাইছে না। তো এইগুলো বিষণ্ণতার লক্ষণ। তখন আপনাকে কি খেয়াল রাখতে হবে যে এটা টিনেজ মুড বা মুড সুইং, নাকি এটা টিনেজের একটা ডিপ্রেশন। অনেক সময় হয় না, মুড সুইং করছে আমাদের, হ্যাঁ, মেজাজটা নানান দিকে ঘুরছে, সুইং করছে, যেমন টিভিতে সুইং হয় এই একটা, সেরকম। তো সেরকম নাকি ডিপ্রেশন, সেটা লক্ষ্য রাখতে হবে অভিভাবক এবং অভিভাবিকাকে, আর শিক্ষককে অবশ্যই। প্রয়োজনে আজকাল সব স্কুলে কাউন্সিলর থাকে, তা কাউন্সিলরের কাছে নিয়ে যেতে হবে। না থাকলে বাড়িতে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়ার জন্য আমি অনুরোধ করব। এক্ষেত্রে আপনাদের কর্তব্য কি সে বিষয়ে আমি বলবো, কিশোর কিশোরীদের মেজাজ বা বিষণ্ণতা উপরে নেতিবাচক প্রভাব কমতে স্বাস্থ্যকর ঘুমের অভ্যাস তৈরি করাতে হবে। দেখা যাবে তাদের ঘুমও কম হচ্ছে, এই অভ্যাসটা কিন্তু তাদের তৈরি করাতে হবে মা বাবাকে। আর পারিবারিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ করাবার জন্য তাদের আমন্ত্রণ করতে হবে। যেমন মা কোনো কিছু, হয়তো আজকে চাইনিজ ডিশ বানাচ্ছে, ছেলেকে ডাকবে বা মেয়েকে ডাকবে, আয় একটু আমার সাথে ইয়ে করে দে, রসুনটা ছাড়িয়ে দে, পেঁয়াজটা একটুখানি ছিলে দে, হ্যাঁ, বা আমাকে একটু নুনটা দে, এরকম করে তাকে এনগেজ করে রাখতে হবে। তখন সে এনগেজ থাকার সময়ে বিভিন্ন রকম গল্প করতে হবে, তার ফেলে আসা শৈশবের গল্প মা বাবা যেন সেই সময় শিশুকে শেখায়। তারপরে তাদের রাগ বা দুঃখকে ব্যক্তিগতভাবে যাতে না নেয়, ব্যক্তিগতভাবে রাগ বা দুঃখটাকে নেওয়া উচিত নয়। সেক্ষেত্রে চেষ্টা করতে হবে যে বয়ঃসন্ধিকাল প্রত্যেকের জন্যই কঠিন। তখন মা বাবার খুব রাগ হয়, সারাদিন খেটে এসে নিয়ে তখন নিজেদের রাগটা ছেলের উপরে দেখায়, সেগুলো কিন্তু করা উচিত নয়। প্রয়োজনে ওই যে বললাম, একটা চিকিৎসা পরিকল্পনা খুঁজে বের করতেই হবে। যদি কিশোর কিশোরীরা ড্রাগ, মাদকদ্রব্য বা ডেন্ড্রয়েড ইত্যাদি অপব্যবহারের মতো ঝুঁকিপূর্ণ কাজে বা আচরণে জড়িত হয়েছে বলে মনে হয়, তখন অবশ্যই সাইকিয়াট্রিস্টের শলা পরামর্শ নিতে হবে। এছাড়াও আছে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার্স, তারাও সমাজে বিশেষভাবে কাজ করছে এই সমস্ত বিহেভিয়ারাল চেঞ্জেসে সাহায্য করতে। তারপর থেরাপিস্টরা আছে, তাদের কাছেও ক্লায়েন্টদের সাথে কাজ করে মানসিক চাপ, তারা আঘাতজনিত অভিজ্ঞতা মোকাবিলার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন, সেই সব পদ্ধতিতে চলার নির্দেশ দেন। সময়ের সম্বন্ধে আমাকে বলে দেবেন। এছাড়া আছে কাউন্সিলর। তারপর বাচ্চার সাথে কোয়ালিটি টাইম কাটানো, খেলা করা, ক্রাফট, ড্রয়িং, ইনডোর গেম খেলা, বাগান করা, হাঁটতে যাওয়া ইত্যাদি
সব একসাথে করার অভ্যাস করতে হবে। টিভি মোবাইল গেমের প্রতি অ্যাডিকশন ছাড়াতে হবে। বিভিন্ন অ্যাক্টিভিটি সেন্টারে বাচ্চাকে পাঠাতে হবে। গান, নাচ, কবিতা, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শেখাতে হবে। বাচ্চার মধ্যে বই পড়ার অভ্যাসটি তৈরি করতে হবে। গল্পের বই পড়া, শোনানোর অভ্যাস করুন। মাঝে মাঝে প্লে ডেট তৈরি করে ছেলে মেয়েদের সঙ্গে খেলতে হবে। কার্টুন ক্যারেক্টার বা মোবাইল গেমস দেখবেন অনেক সময় বাচ্চাদের ভায়োলেন্ট করে তুলছে, কারণ সেখানে সেরকম ধরনের চিত্র তারা দেখতে পাচ্ছে, ফলত সেটা তারা ইউজ করতে যাচ্ছে। আর গেমে তো কার ক্র্যাশিং হচ্ছে, সেই খেলাটা তো মানসিক স্বাস্থ্যের ব্যাঘাত ঘটাচ্ছে। তারা হাইপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, অ্যাগ্রেসিভ হয়ে উঠছে। সঠিক ব্যাপারটা ওকে বোঝাতে চেষ্টা করতে হবে আমাদের। কম্পিউটার, ট্যাব, ল্যাপটপ ইত্যাদি আপনারা সময় মেপে দেখতে দেবেন। ডিসিপ্লিন ফলো করতে বলবেন। নিজের জীবনে, স্কুলে, সব জায়গাতে ডিসিপ্লিনটা নিজেরা মেনটেন করবেন, তবে শিশু অবশ্যই শিখবে। ভ্যালু এডুকেশন, নীতি শিক্ষাবোধ। পরিবেশের প্রতি যত্নশীল হতে শেখানো। শেয়ারিং অ্যাটিটিউড শেখানো। চুরি করছে কিনা সেটা বিশেষভাবে লক্ষ্য রাখা। আমি বারবার এই পয়েন্টটার উপরে নজর দিচ্ছি। পজিটিভ চিন্তা ভাবনা তৈরি করতে শেখান। অভিভাবক ও শিক্ষককে মনে রাখতে হবে যে আপনি আপনার বাচ্চার আয়না। প্রকৃতির সাথে একাত্মতা শেখান, হতে শেখান, একাত্ম হতে শেখান। পার্কে নিয়ে যান, মাঠে বসে বাচ্চাকে গল্প করুন, প্রতিযোগিতায় কোনো গাছ লাগান, গাছকে বলুন যে এটা বৃক্ষ মিত্র, মানে এই গাছটা তোমার বন্ধু, গাছের সঙ্গে বন্ধু পাতাও, প্রতিদিন জল দেওয়া, খাবার দেওয়া, সার দেওয়া, সে সমস্ত তোমার কাজ। কিভাবে করতে হবে প্রথম নার্চারিংটা আপনি শিখিয়ে দিন, বাচ্চা শিখে যাবে। বাচ্চাকে শেখাতে হবে যে প্রকৃতিও কথা বলে, গাছ তোমার সঙ্গে কথা বলবে। আচার্য জগদীশ চন্দ্রের উদাহরণ দিন, গাছের যেমন প্রাণ আছে এমনি তারও প্রাণ আছে। তো এই সমস্ত করা আপনাকে শেখাতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বাচ্চাকে আপনাকে এনকারেজ করতে হবে। সে কিছু পাক না পাক, আপনি বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে, ইভেন স্কুলে আপনি বিভিন্ন প্রতিযোগিতায় বাচ্চাদের অংশগ্রহণ করতে শেখাবেন। এতগুলো আমি বললাম যে আমাদের কি কি করতে হবে, আরো অনেক করণীয় আছে আমাদের, কিন্তু আমরা সে একদিনে শেষ করতে পারবো না। এখন আমি মোটামুটি এই যে পরিবর্তনটা হচ্ছে, এর প্রতিকারটা আমরা কিভাবে করতে পারি সে বিষয়ে কয়েকটা কথা বলবো। যেমন প্রথমেই বলছি 5S, 5টা এস এর থিওরি যদি কেউ মনে রাখো, তাহলে আমি শিশুদের জন্য বলছি, বা আপনারাও যদি মনে রাখেন, তাহলে কিন্তু সমাজে একটা ছেলে তার নৈতিক চরিত্রের বিকাশ অবশ্যই করতে পারবে। প্রথম হচ্ছে 5টা এসের মধ্যে প্রথম এস হচ্ছে সেলফ ইন্ডিপেন্ডেন্ট, আত্মনির্ভর হওয়া। সেকেন্ড এস হচ্ছে সেলফ কন্ট্রোল, আত্মনিয়ন্ত্রণ করা, নিজেকে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা। ঠিক আছে? থার্ড হচ্ছে সেলফ নলেজ, আত্মজ্ঞান। ঠিক আছে? তারপর হচ্ছে সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস। তাহলে আমরা কি করতে পারবো? সেলফ স্যাক্রিফাইস, তবেই আমরা আত্মত্যাগ করতে পারবো। আর আমি যদি আত্মত্যাগ করতে পারি, তবে আমি সমাজকে চিনতে শিখব, আমি পরিবেশকে চিনতে শিখব, আমি একজন ভালো মানুষ হব।
এই 5টা এসের উপর আপনারা একদম নজর রাখবেন, আর খুব সহজে বাচ্চাদেরকে এটা বোঝানো যায়। আর এটা বুঝতে পারলে একটা ছেলের নৈতিক আচরণ একদম মানে নিঃসন্দেহে ভালো হতে পারবে। আর আরো কিছু জিনিস আছে, যেমন এই যে মোবাইল গেমের কথা আমি বারবার বলছিলাম, বা ভিডিও গেমের কথা বলছিলাম, বা মোবাইল দেখার কথা বলছিলাম, এটা একটা অ্যাডিকশন। আর এই অ্যাডিকশনের কথা আমি যে বলছিলাম না, একটা সিনেমা, এই সিনেমাটা পারলে সবাই দেখবেন, হাবজি গুবজি। এই সিনেমাটাতে একটা ছেলে কিভাবে মোবাইল অ্যাডিক্টেড হয়ে দুজনকে, না বলে দিলে ইন্টারেস্টটা চলে যাবে, খেলার ছলে গুলি মেরে দিল। ঠিক আছে, তো তার আচরণ কিরকম হয়ে গেল, সে কতবার হসপিটালে ভর্তি হলো, মা বাবা ওয়ার্কিং ছিল। যাই হোক, সিনেমাটা কেউ দেখেছেন কি বা শুনেছেন? খুবই ভালো সিনেমা, এটা অবশ্যই দেখবেন। আর হচ্ছে গিয়ে যেমন ওই এইসব নেশাগুলো, অ্যাডিকশনগুলো সরাবার জন্য বাচ্চাকে শেখাতে হবে কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির কথা। স্পিরিচুয়ালিটিটা কিন্তু বাড়ির থেকেই আসে। আধ্যাত্মিক পরিবেশ যদি বাড়িতে বজায় থাকে, তাহলে কিন্তু শিশু সেটা অনুকরণ করে। আর আমরা জানি যে 2 বছর বয়সে শিশু খুব বেশি রকম অনুকরণ করতে পারে। 2 বছর বয়স থেকেই সে ফলো করে। একটা ছোট বাচ্চাকে দেখছি ঘন্টা নিয়ে ঠাকুর ঘরে চলে যাচ্ছে, তার ঠাকুমা বা দাদু পুজো করছে তখন। এই যে করার যে অভ্যাসটা, তার যে ঘন্টা নাড়া বা ওং নমঃ বলা, এই মানে ওং নমঃ শিবায় বা কিছু একটা বলা, এগুলো কিন্তু বাড়ির থেকেই আসে, প্রথম থেকেই আসে। সুতরাং আমরা সবাই নাস্তিক নই। যে নাস্তিক বলে সে কিন্তু সব থেকে বড় আস্তিক। ঈশ্বরে আস্থা রাখতে হবে, সেই বিষয়টা সে আস্তিক বলেই সে নাস্তিক বলতে পারে নিজেকে। সুতরাং আমাদের ঈশ্বরে আস্থা রাখতে হবে, একটা প্র্যাকটিস করতে হবে। আমি খ্রিস্টানদেরকে আর মুসলিমদেরকে একটা কারণে খুব ভালোবাসি, তারা কিন্তু মানে ছোট্ট থেকে বাচ্চাদেরকে ওরা গির্জায় যেতে শেখায়, প্রেয়ার করতে শেখায়, নামাজ পড়তে শেখায়। সেক্ষেত্রে আমাদের ছেলে মেয়েরা কিন্তু ভাত খাওয়াচ্ছে মা হাতে একটি মোবাইল ফোন গুঁজে দিয়ে, ভিডিও, নানান রকম গান, মিউজিক, প্রথম দিকে এটা থাকে, যখন মুখে ভাত হয় তারপরে খাওয়ায় তখন। ঠিক আছে, তুমি গান শোনাও, মিউজিক শোনাও, আমার আপত্তি নেই, কিন্তু ওই কার্টুন ক্যারেক্টার একদম নয়। ভালোও আছে অনেক কার্টুন ক্যারেক্টার, সবগুলোই যে খারাপ তা বলছি না, কিন্তু ইদানিং কি টাইম কি ওভার হয়ে গেছে? আমি দেখছি না, ভালো লাগছে বলতে আছে তো। আচ্ছা, তো সেই জন্য কি করতে হবে আমাদের, ওই স্পিরিচুয়ালিটিটা প্রত্যেকের মধ্যেই যেন ছোট থেকে আমরা ইনহেরিটেন্ট করতে পারি, সেই ব্যবস্থাটার কথা সবাইকে বলতে হবে। আমরা যদি 5 জনকে বলি, 5 জন 10 জনকে বলবে, এভাবে কিন্তু এটা ছড়াবে, সমাজ একটা সুস্থ সমাজ গড়ে উঠবে, শিশুর ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর আমরা জানি এই কিশোর কিশোরীরাই কিন্তু আমাদের দেশের ভবিষ্যৎ। তা আমরা যদি তাদের সৎ পথে চালনা করতে পারি, তাহলে আমাদের দেশও কিন্তু সুস্থ হয়ে উঠবে। এই যে ঘটনাগুলো ঘটছে প্রতিদিন, এগুলো কিন্তু বেশিরভাগ আমাদের নীতি শিক্ষাবোধ নেই, ভ্যালু এডুকেশন নেই। ভ্যালু এডুকেশনে আমরা বলি ভ্যালু এডুকেশন শেখাচ্ছে স্কুলে, ওই এটা স্কুলে তুলে দেওয়াটাই অন্যায় হয়েছে। শিক্ষামন্ত্রী হয়তো আমার মতো মহিলার প্রতি এটাতে আক্রোশ করতে পারেন শুনলে পরে, কিন্তু আমি বলবো ভ্যালু এডুকেশন সাবজেক্টটা তুলে দেওয়াটাই অন্যায় হয়েছে, এটা রাখা উচিত ছিল। আর যদিও এটা ওঠানো হয়েছে, আমরা তো কিছু করতে পারবো না, আমরা পরিবার থেকে
এটার নীতিবোধটা শেখাতে পারি, তাহলেই ওই যে আমি বারবার বলছিলাম যে চুরি আর অন্যায়, মিথ্যাবাদী, হ্যাঁ, মিথ্যা কথা, আমি যদি দুটো মিথ্যা কথা বলি, ছেলেদেরকেও আমরা অনেক সময় মিথ্যা কথা বলে থাকি, কিন্তু আমরা এটা বুঝি না যে একটা মিথ্যা বললে 10টা মিথ্যাকে ঢাকতে হয়, কোনো না কোনো ক্রমে ধরা পড়ে যায়, বিশেষত শিশুরা। তা আমি যদি মিথ্যা কথা বলি, তারও মিথ্যা কথা বলার অভ্যাস তৈরি হয়ে যাবে। আমাকে কি করতে হবে, সব সময় ভালো ভালো এই যেমন ছোটদের উপনিষদ, রামায়ণ, মহাভারত, হোলি বুকগুলো যেগুলো, এইগুলো পড়ে পড়ে গল্পগুলো শোনাতে হবে, মহাপুরুষদের জীবনী শোনাতে হবে ছোটর থেকেই। আর আমি 5 মিনিট নেব, এই 5 মিনিটে আমি 5টাই কথা বলবো যে আমাদের 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা যদি আমরা ঘুমোই তো 16 ঘন্টা বাঁচে, আর 8 ঘন্টা কিশোর কিশোরীদের স্কুলে চলে গেল, তাহলে আরো 8 ঘন্টা যদি চলে যায় তা 8 ঘন্টা তো থাকছেই। সেই 8 ঘন্টার মধ্যে আমরা সকালে 5 মিনিট, রাত্রে 5 মিনিট আমরা সময় নেব। সেটা কিশোর কিশোরীকে শেখাবো এইভাবে যে তোমরা সকালে উঠে নিজেদের যে প্রাতকৃত্য সেরে, মানে আমাদের পার্সোনাল হাইজিন মেনটেন করতে গেলেও লাগে, দাঁত মাজা, ব্রাশ করা, একটু পরিষ্কার হওয়া, স্নান করে নেওয়ার অভ্যাসটা তো খুবই ভালো, সকাল সকাল করে নিয়ে একটু প্রত্যেকের ঘরেই ঠাকুর, ঘর না থাকলেও ঠাকুরের অনেক ছবি আছে, কিছু না থাকলেও স্বামীজির ছবি যদি থাকে সব থেকে ভালো, স্বামীজির ছবির দিকে 5 মিনিট তাকিয়ে থাকুক, 2 মিনিট থাকুক, 1 মিনিট থাকুক, প্রথম প্রথম ওনাকে মানে চেনাতে শেখাতে হবে আমাদের, আব্দুল কালামকে চেনাতে শেখাতে হবে, বিভিন্ন মুনি ঋষিদের ছবি বা মনীষীদের ছবি আপনারা ছেলেদের শেখান, তারা কে, কারা, তাদের বিষয়ে বলুন, সেই গল্পগুলো পড়লে পরে, সে গল্পগুলো শুনলে পরে আমার মনে হয় না কোনো ছেলেই তাদের অসৎ বৃত্তিগুলোকে গ্রহণ করবে। ঠিক আছে, তো 5 মিনিটের মধ্যে আমরা প্রথমেই ঠাকুর, নিজেরা ফ্রেশ হয়ে গেলাম ঠাকুর ঘরে, প্রার্থনা করলাম, ঠাকুর ঘরে না হলে কোনো ছবির দিকে, ঠাকুরের ছবির দিকে তাকিয়ে বা মনীষীর ছবির দিকে তাকিয়ে আমরা প্রার্থনা করলাম, করজোরে প্রার্থনা করব। কার জন্য প্রার্থনা করব? ঠাকুর আমি যেন পরীক্ষায় এত নাম্বার পেয়ে যাই, আমি যেন ফার্স্ট হয়ে যাই, না, ঠাকুর সবার মঙ্গল করো, একটাই কথা প্রার্থনাতে আমরা একটাই কথা বলবো, এক্সকিউজ মি, মা তুমি লিবোলিনটা কোথা থেকে নিয়েছিলে? ওখানে ডুয়োলিন একই জিনিস। তো সেটা হচ্ছে যে আমরা কিসের দিকে 1 মিনিট প্রেয়ার করলাম, 2 মিনিট প্রেয়ার করলাম, যাই হোক সকলের মঙ্গল কামনা করলাম। তারপর মা বাবা নিশ্চয়ই স্কুল যাওয়ার জন্য তৈরি, সকাল থেকেই তো ওঠো ওঠো ওঠো, বাপরে বাপ কি চাপ বাচ্চাদের উপরে যায়, মর্নিং স্কুলে বলছি, আর যারা গ্রামের স্কুলে যায় তাদের তো 10টার থেকে, তাদেরকেও বলবো অনেকটা মানে আগে আমি আরবান এরিয়ার কথা বলিনি, তারপর রুরালদের বলবো। তারপর সেখানে বেরিয়ে মাকে কিছু সাহায্য করা, টিফিনটা হয়তো প্যাক করছেন মা, সেই টিফিনটা নিজে প্যাক করে নিলাম, তারপর নিজের স্কুল ব্যাগ কিন্তু রাত্রে আমি প্যাক করে রাখবো যতই, তবুও সকালে একবার চেক করব, এই সমস্তগুলো করব। তারপর কোনো একটা যদি আমরা শ্লোক গীতার বা কিছুর যদি বাড়িতে অভ্যাস থাকে তবে অবশ্যই সেই শ্লোকটা পাঠ করে যাব, কিছু না হলেও শান্তি মন্ত্র একটুখানি হলেও আমরা পাঠ করব। তারপর আমরা জলখাবার খেয়ে স্কুল ব্যাগ নিয়ে বাবা আসি, মা আসি, প্রণাম করে যেতে পারলে তো খুবই ভালো হয়, সংস্কারকে শেখানো হয়,
আমাদের একটু আগেই আমি সংস্কৃতির কথা বলেছি, সুতরাং এইসব সংস্কারগুলো আমরা এই সময় থেকেই পাই। কিন্তু তো এইভাবে আমরা যদি সকালে কত মিনিট হলো, 3-4 মিনিট হয়ে গেল, আমরা তখন আর বই পড়ার অবকাশ পাবো না। সুতরাং এইগুলো করে আমরা চলে গেলাম স্কুলে। স্কুল থেকে এসে সেখানে আমরা টিচারকেও কিন্তু নিজের অভিভাবকের মতো গুরু জ্ঞানে আমরা শিক্ষককে যেন রেসপেক্ট করতে শিখি। আত্মসম্মান বোধ যেমন কিশোরের থাকবে, তেমনি আমরা যেন অপরকেও শ্রদ্ধা করতে, সম্মান করতে শিখি। সুতরাং শিক্ষককে গুরুর মতো জ্ঞান করে শ্রদ্ধা করতে হবে। বন্ধুকে তোমাকে নিজের ভাই বোনের মতো ভালোবাসতে হবে। এই সমস্তগুলো শিখতে হবে স্কুলে গিয়ে। ম্যামের কথা শুনতে হবে, বন্ধুদের সঙ্গে ভালো আচরণ করতে হবে ইত্যাদি। লাইব্রেরিতে যেতে হবে, লাইব্রেরি বুক পড়তে হবে। এইসব হ্যাবিটগুলো যদি থাকে তো খুব ভালো। আবার স্কুলে যথারীতি থাকলে গণ্ডির মধ্যে, তারপর বেরিয়ে এসে বাড়িতে যদি কোনো বাড়িতে এসে আমরা বই টই ব্যাগ ট্যাগ সব যথাস্থানে রাখা, টিফিনের ব্যাগ ট্যাগ খুলে যেখানে রাখে মা সেখানে রেখে দেওয়া, হ্যাঁ, ইত্যাদি কাজগুলো। নিজে ওয়াটার বটল ঠিক জায়গায় রাখা, পেন্সিল বক্স চেক করা, কারণ আমি বারবার বলছিলাম হারানো স্বভাবটা তাহলে থাকবে না পেন্সিল বক্সটা যদি চেক করে নিই। তো এইগুলো করলাম। তারপর মা যা খেতে দিলেন, যদি মা না থাকে তাহলে আয়া মাসি যা খেতে দিলেন সেটা খেলাম। খুব মানে আনন্দ সহকারে খেলাম, কারণ আমি ভাববো যে এই যে খাবার সবাই খেতে পাচ্ছে না, সুতরাং আমাকে এটা খেতে হবে। খাবার আগে যদি ব্রহ্মপাঠ শেখানো হয় বাড়িতে, যদি সে রেওয়াজ থাকে, সেটি খুবই ভালো। তো খাবারটা খেয়ে নিলাম। তারপরে বিকেলবেলা খেলাধুলো করতে গেলাম। খেলাধুলো কিন্তু খুব দরকার। যতই নানান অ্যাক্টিভিটির সঙ্গে থাকো, স্কুলে একটু খেললেই হবে না, ফিজিক্যাল এডুকেশন একটু করলেই হবে না, আমাকে খেলার মাঠে গিয়ে খেলতে হবেই। মেয়েরাও ছেলেরাও উভয়ে খেলবে। খেলা একটা বড় ব্যায়াম। হ্যাঁ, এই যে ঘুমের কথা বলছিলাম, এক্সারসাইজ করলে কিন্তু ঘুমটা ন্যাচারালি আসবে। আজকাল ছোট ছোট বাচ্চারা বলছে ইনসমনিয়াতে ভুগছে, সুতরাং এই এক্সারসাইজ গুলো করলে পরে কিন্তু তাদের ক্লান্ত হয়ে যাবে, ঘুম চলে আসবে স্বাভাবিকভাবে। তারপরে রাত্রে আমরা হোমওয়ার্ক করলাম, সবকিছু করলাম। টিফিন করার পরে আমরা পড়তে বসে গুরু বন্দনা, ঠাকুর ঘরে গিয়ে আরতি দেয় মা, সেখানে একটু যাওয়া, প্রণাম করা। তারপরে আমরা হোমওয়ার্ক করার পরে আর 5টা মিনিট, তখন সারা দিনে আমি কি কি ভালো কাজ করেছি আর আমি কি কি খারাপ কাজ করেছি, ডায়েরি লেখা, দিনলিপি লেখা, সেটার প্র্যাকটিস করতে হবে। ডায়েরি লিখতে গিয়ে আমি লিখবো ভালো কাজ করেছি কি, খারাপ কাজও কি করেছি। 1 সপ্তাহ পরে যখন ওটা পড়বো বুঝতে পারবো আমি কি খারাপ, তখন আমি সেটা শোধরানোর চেষ্টা করব। ঠিক আছে? এক তো ডায়েরি লিখলে সেখানে 3 থেকে 4 মিনিট লাগে, বেশি লাগে না। তারপরে রাত্রেও আবার প্রেয়ার করব আমরা, সকলের জন্য মঙ্গল প্রার্থনা। আমি 1 মিনিটই ধরলাম, 4 মিনিট হলো। আর 1 মিনিট হচ্ছে আমরা সবাই মোবাইল ব্যাটারি চার্জ করি না? তো সেরকম আমরা আমাদের মেন্টাল ব্যাটারি রিচার্জ করব। কি করে করব? এইগুলো করলাম। আমরা কোনো হোলি বুক পড়লাম, ঠিক আছে? আমাদের রামায়ণ মহাভারতও হতে পারে, ছোটদের কাহিনী অনেক আছে, ছোটদেরও অনেক হোলি বুকের অনেক গল্প আছে, উপনিষদের গল্প আছে, এইগুলো আমরা পড়লাম। এই পড়ার অভ্যাস করতে হবে, লেখার অভ্যাস করতে হবে। এইভাবে ডায়েরি লিখতে লিখতে দেখবে আর্টিকেল লিখতে শিখে গেছো, দেখবে বাচ্চারা কবিতা লিখতে শিখে যাচ্ছে, গল্প লিখতে শিখে যাচ্ছে। সুতরাং এইভাবে 5টা মিনিট রাত্রে আমাদের করতে হবে। আর একটু সময়ের জন্য মেডিটেশন,
মেডিটেশনটা অবশ্যই, আর এটা প্র্যাকটিস করতে হবে মা বাবা ছেলে মেয়ে সবাই একসাথে, তাহলে প্র্যাকটিসটা ভালো মতো হবে। মেডিটেটটা খুব জরুরি, মেডিটেশন করাটা খুব ভালো, স্বাস্থ্যের পক্ষে যোগ ব্যায়াম যেমন ভালো, মেডিটেশনও খুব ভালো। আর কনসেন্ট্রেশন, ফোকাস করা, যেটা আজকাল স্কুলে টিচারদের কমপ্লেন এটাই আসছে, ওর ব্রেন আছে কিন্তু ফোকাস করছে না। আর আজকাল তো একটা বিপদ হয়েছে, টিচারদের বেশি বকা মারা কিছুই যায় না ছাত্রদের, সুতরাং কি দোষ দেব? তো ফোকাস করছে না, সেটা কাকে নোটিস করতে হবে? টিচার তো বলে দিচ্ছেন, মা বাবাকে ফোকাসটা যাতে আনা যায় সেটার ব্যবস্থা করতে হবে। বাস, আমি আজকে আমার সময় শেষ হচ্ছে। কারোর যদি কোনো কোশ্চেন থাকে, আমি অশেষ ধন্যবাদ জানাই মোদক ট্রেনার একাডেমির মিস্টার মোদক আর গার্গীকে, সৌরদীপকে, প্রীতিলি আর অন্যান্য সব কর্তৃপক্ষকে।